আসসালামু আলাইকুম, শুভ সকাল। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এখন টেলিভিশনের নিয়মিত স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান আরোগ্য নিকেতনে। আপনাদের সঙ্গে আছি আমি ডাক্তার মোহাম্মদ তৈবুর রহমান রয়েল। আজকে আমরা আলোচনা করব কিডনি, মূত্রনালী এবং মূত্রথলির পাথর নিয়ে। কেন হয়, কিভাবে হয়, কী ধরনের চিকিৎসা আছে, কিভাবে আমরা এগুলো প্রতিরোধ করতে পারি, এই সমস্ত বিষয় নিয়ে আজকে আলোচনা করব। এবং আমরা অত্যন্ত আনন্দিত যে আমাদের মাঝে একজন বিশেষ অতিথি আছেন এগুলো আলোচনা করার জন্য। আমাদের মাঝে আছেন অধ্যাপক ডাক্তার মোহাম্মদ রফিকুল ইসলাম, অধ্যাপক ইউরোলজি বিভাগ, বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটি। স্যার, আপনাকে আমাদের স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। অসংখ্য ধন্যবাদ আপনাকে। এবং আমি এখন টিভির যারা সকল দর্শক আছেন, সকল কলাকৌশলী, শুভানুধ্যায়ী, তাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। আসসালামু আলাইকুম। স্যার, কেমন আছেন? জি, আলহামদুলিল্লাহ ভালো আছি। আমরা আজকে স্যার আলোচনার বিষয় রেখেছি কিডনি স্টোন বা কিডনি, ইউরেটার এবং ইউরিনারি ব্লাডারের যে সমস্ত স্টোন হয়। তো আমাদের দর্শকদের স্যার একটু সহজে বুঝিয়ে বলুন যে এই কিডনি, মূত্রনালী এবং মূত্রথলির পাথর, এই কথাটা আমরা অনেক শুনি, এটি বলতে আসলে কি বোঝায়? দেখেন, কিডনি, মূত্রনালী কিংবা মূত্রথলির পাথর, এগুলো সাধারণত পাথর বিভিন্ন জায়গাতেই হয় শরীরের। এছাড়া কিন্তু আপনি দেখবেন যে গল ব্লাডার স্টোন যেটা আমরা বলি, গল ব্লাডারে পাথর হতে পারে, প্যানক্রিয়াসে পাথর হতে পারে, এরকম বিভিন্ন ধরনের পাথর বিভিন্ন জায়গাতে থাকেন। সাধারণত এই যে কিডনি, মূত্রনালী, মূত্রথলির যে পাথরটি আসে, এগুলি সাধারণত কিডনিতেই তৈরি হয়ে থাকে এবং যে প্রস্রাবের মাধ্যমে সেটি কিন্তু পরবর্তীতে অনেক সময় মাইগ্রেট হয়ে কিডনি থেকে ইউরেটারে যায়, সেখান থেকে মূত্রথলিতে যায় এবং প্রস্রাবের রাস্তা দিয়ে একসময় বের হয়ে আসতে পারে। তো সাধারণত এটি যে তৈরি হয় সেখানে কিন্তু একটি নিডাস আকারে ফরমেশন হয় এবং সেই নিডাসটি, সেটার যে ক্রিস্টালাইজেশন তার পাশে তৈরি হয় চারিদিকে, এবং সেটি আস্তে 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 বড় হয় এবং বড় হয়ে এটিতে আমরা বলে থাকি যে কিডনিতে তার পাথর হয়েছে। অথবা মূত্রথলিতেও যদি সেটি হতে পারে, সেখানেও কিন্তু আপনার এই ধরনের যদি তার প্রস্রাবে যদি তার বাধা পায় এবং প্রস্রাব জমা থাকে এবং সেখানে যদি ইনফেকশন থাকে, ইনফেকশন ফোকাই থেকে সেখান থেকেও পাথর হতে পারে। এই ধরনের পাথরগুলো সাধারণত কিছু উপসর্গ তৈরি করে এবং সেটি পরবর্তীতে ডায়াগনোসিসের মাধ্যমে আমরা নির্ণয় করে থাকি যেটি কোথাকার পাথর, এবং সেই অনুসারে তার চিকিৎসা করে থাকি। স্যার, তাহলে এবার একটু লক্ষণগুলো নিয়ে জানতে চাইব যে কিডনিতেও হচ্ছে, আবার সেই পাথর একটু স্থানচ্যুত হয়ে হয়তো তার মূত্রনালী বা ইউরিটারে আটকে আছে, বা আবার হয়তো সেটাই একটু স্থানচ্যুত হয়ে তার যে ব্লাডার আছে সেই ব্লাডারে গেছে জমা হয়েছে, বা ব্লাডার থেকেও আপনি যেটি বললেন পাথর তৈরি হচ্ছে। তো কোন জায়গায় পাথর থাকলে কি ধরনের লক্ষণ হয়, বা লক্ষণ ছাড়াও কি স্যার থাকতে পারে কি? ধন্যবাদ আপনাকে। দেখেন, প্রথমেই আমি বলি যে দুইটি শ্রেণী হতে পারে। একটা হলো অ্যাসিমটোমেটিক, একটা হলো সিমটোমেটিক। মিনস হলো যে একটি উপসর্গ দিল আর একটি উপসর্গ দিল না। অ্যাসিমটোমেটিক মিনস যে ও কোনো উপসর্গ দিচ্ছে না, ও দীর্ঘদিন যাবত এখানে থাকে এবং সেখান থেকে পরবর্তীতে দেখা যায় যে সে একটি আল্ট্রাসোনোগ্রাম করতে গেছে অন্য একটি কারণে, এবং সেখানে ধরা পড়ে যে তার কিডনিতে একটি পাথর আছে অথবা তার মূত্রথলিতে একটি পাথর থাকতে পারে। এই ধরনের উপসর্গগুলো সাধারণত হতে পারে, বিভিন্ন ধরনের উপসর্গ দেখা দেয়। সাধারণত ধরেন যাদের উপসর্গ দেখা দেয় তাদের একটু পেইন থাকে। যদি কিডনির পাথর হয় তাহলে বলে যে তার লয়েন পেইন, যেটি আমরা জানি যে একটি কোমরের যে অংশে সেখানে দুই পাশে দুটি কিডনি থাকে এবং সেখানে তার সেই আমরা বলে থাকি যে লয়েন পেন, সেই তার পেনটি হয়। এবং এই ব্যথাটি সাধারণত যদি ইউরেটারের পাথরের ক্ষেত্রে হয় তাহলে দেখা যায় যে এই পেনটি আরও ওই কিডনির থেকে শুরু, যেটা আমি বললাম যে লয়েন পেন, সেখান থেকে আরও নিচের দিকে, সেদিকে ব্যথাটি যেতে পারে, সেখানে নামতে পারে। এবং এটি সাধারণত দেখবেন যে আপনার বলে থাকে যে স্প্যাজমোটিক পেইন, মানে ও কিছুক্ষণ চাপ দিচ্ছে, ছেড়ে দিচ্ছে, আবার ধরছে, ছেড়ে দিচ্ছে, এই ধরনের ব্যথাগুলো সাধারণত হয়ে থাকে। কিডনির ব্যথাগুলো সাধারণত ডা লেকিং হয়, মানে ও যে ব্যথাটা হয় সবসময় একটা চাপ দিয়ে, এটা সবসময় একটা ব্যথা থাকে কিডনি রিজনের স্টোনগুলোতে সাধারণত। আর মূত্রথলির যদি ছোট পাথর হয় সেটি দেখবেন যে তার প্রস্রাব হচ্ছে, তার ইন্টারপ্টেড ইউরিন হচ্ছে, মানে তার কিছুক্ষণ বের হয় আবার আটকে যায়, প্রস্রাব বের হচ্ছে আবার আটকে যেতে পারে, বা একটু ব্যথা অনুভব হতে পারে। এই ধরনের সমস্যাগুলো সাধারণত দেখা দিতে পারে এই ব্যথার যে উপসর্গগুলো সেটি বললাম। এছাড়াও কিন্তু তার রিকারেন্ট ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশনের হিস্ট্রি সে দিতে পারে, যে তার ঘন ঘন প্রস্রাব হচ্ছে, জ্বর আসছে, কিংবা তার প্রস্রাবের সাথে তার একটু রক্ত কিন্তু যেতে পারে। এবং অনেক সময় যদি কিডনির যে নালী যেটা আমরা বলি, যেটা বলে দুই পাশে দুইটা ইউরেটার, লেফট ইউরেটার এবং রাইট ইউরেটার, সেখানে যদি স্টোন এসে যদি বন্ধই করে দেয়, রাস্তাটি বন্ধ করে দেয়, তাহলে কিন্তু রেনাল ফেইলিউর ডেভেলপ করতে পারে, যে প্রস্রাব হওয়াটাই তার একবারে টোটালি বন্ধ হয়ে যেতে পারে। প্রস্রাব তৈরি হওয়া যেটা হয় সেটি কিন্তু হয় এবং তারপরে কিন্তু আর প্রস্রাব বের হয় না। বিভিন্ন রকম ব্যথা হতে পারে,
ইনফেকশনস হতে পারে, ইউরিনারি ইনফেকশনস, এমনকি রক্ত যেতে পারে প্রস্রাবের সাথে, এমনকি কিডনি ফেলিওরও হতে পারে। তো স্যার এই যে ব্যথার প্রসঙ্গটাই যেহেতু আসলেন, যেহেতু একটা কমন সিমটমস হচ্ছে ওই লো এন্ড পেইন, এবং কিডনির স্টোন তো একটা কমন ব্যাপার, কিন্তু এই ব্যথাটার সাথে তো অন্য এই কোমরে তো আমাদের আরও অনেক কারণে ব্যথা করতে পারে। আমাদের মাসকুলার পেইন হতে পারে, আমাদের মেরুদণ্ডের বিভিন্ন ডিসপ্রোলাসের পেইন, যেগুলো খুব কমন একটা ফেনোমেনা, অনেকের এই ধরনের সমস্যায় ভুগে থাকেন। কিভাবে স্যার তাহলে ডিফারেন্সিয়েট করবে, মানুষ কীভাবে কখন সন্দেহ করবে যে এই ব্যথাটা হয়তো মাংসপেশির ব্যথা বা ওই ডিস্কের ব্যথা না, এটা হয়তো কিডনির ব্যথা বা কিডনি স্টোন জনিত কারণে ব্যথা? আপনি ভালোই বলেছেন। দেখেন আমাদের কাছে এরকম অনেক রুগী আসেন যাদের বলেন যে তাদের স্যার আমার তো কোমরে ব্যথা, কিন্তু আমরা একটু হিস্ট্রিটা যদি আরেকটু প্রপার ওয়েতে নেই, তাহলে কিন্তু আপনি কিছুটা হলেও আপনি ডিফারেন্সিয়েট করতে পারবেন যে এটি কি মাসকুলোস্কেলেটাল পেন, অথবা স্পাইনাল কোনো পেন, অথবা তার কিডনির যে স্টোন জনিত কোনো পেন কিনা। তো সাধারণত আমরা একটু হিস্ট্রি নেই যে পেশেন্টের যে আপনি কি কোনো আঘাত পেয়েছিলেন কিনা, বা কোনো হাসি কাশি দিলেন সেই সময় তার ব্যথাটা শুরু হলো কিনা, অথবা আপনি যখন নামাজের সেজদায় যান অথবা রুকুতে যান বা নিচু হন, কোনো জিনিস উঠান, উপরের দিকে উঠান, সেই সময় ব্যথাটা হয় কিনা, ব্যথাটা বাড়ে কিনা। এবং সেক্ষেত্রে হলে কিন্তু আমরা বলতে পারি যে, আর আমি তো কিডনির পেনের কথা আপনাকে আগেই বলেছি, এটি একটি ডাল অ্যাকিং পেইন। তো সুতরাং এই ধরনের ব্যথার যে আমাদের ডিফারেন্সিয়েট করলে আমরা মোটামুটি বুঝতে পারি যে এটি কি মাসকুলোস্কেলেটাল পেইন, অথবা মেরুদণ্ডজনিত কোনো পেইন কিনা, অথবা পাথরজনিত কোনো পেইন কিনা। আচ্ছা, তাহলে স্যার আমরা সার্বিকভাবে এই যে লক্ষণ নিয়ে আসলো, আমরা তাহলে কখন চূড়ান্তভাবে আমরা সিদ্ধান্ত নিতে পারবো যে হ্যাঁ এটা কিডনি বা ইউরেটার অর্থাৎ মূত্রনালী বা মূত্রথলির পাথর? আমরা তো হিস্ট্রি নিচ্ছেন, সাথে স্যার কী কী ধরনের ইনভেস্টিগেশন করা প্রয়োজন এবং কীভাবে আপনারা চূড়ান্ত সিদ্ধান্তে উপনীত হন? দেখেন আমরা তো একটি যেই রুগী আমাদের কাছে আসেন তার আমাদেরকে প্রপার হিস্ট্রি নিতে হবে। প্রপার হিস্ট্রি নিলে আমরা ওই গাইডলাইনেই, ওই অনুসারেই কিন্তু আমরা বিভিন্ন পরীক্ষা নিরীক্ষাগুলো করে থাকি। সাধারণত দেখা যায় যে আমরা যদি প্রস্রাবের একটি টেস্ট করি, তাহলে সেখানে দেখা যাচ্ছে যে তার কোনো রক্তকণিকা থাকে কিনা, অথবা ওখানে কিন্তু ইনফেকশনের যেটা আমরা বলি যে পাস সেল, সেটি থাকে কিনা। তার পরবর্তী আমরা যদি একটু কিডনি ফাংশন টেস্টটা করি, যেটি আমি আপনাকে বলেছিলাম যে তার রেনাল ফেইলিউর ডেভেলপ করতে পারে, দীর্ঘদিনে যদি ইনফেকশন থাকে সেখানে কিন্তু এই কিডনি ফাংশনকে হ্যাম্পার করতে পারে, সেটি আমরা সাধারণত করে থাকি। আর আমরা সাধারণত একটি আলট্রাসোনোগ্রাম এবং প্লেন এক্সরে কিউবি যদি এই দুটো আমরা পরীক্ষা করতে পারি, তাহলে কিন্তু সেটি যদি রেডিওলুসেন্ট স্টোনও হয়, তাহলে কিন্তু আলট্রাসোনোগ্রামে আপনি ধরা পড়ে যে তাকে কিডনিতে কোনো পাথর আছে কিনা। কিংবা রেডিওলুসেন্ট স্টোন হলে যদি আমাদের একটা নন কন্ট্রাস্ট সিটি স্ক্যান করি, তাহলে কিন্তু একদম কনফার্মেটরি মোটামুটি আমাদের কাছে চলে আসে যে তার পাথর আছে কি নাই, এবং সেই অনুসারে পরবর্তীতে আমরা তাকে সেটিকে অপারেশন করতে হবে নাকি তাকে সাধারণ চিকিৎসা করতে হবে, সেই অনুসারে পরবর্তীতে আমরা ম্যানেজমেন্টে আমরা যাই। আচ্ছা, আমরা সব পেশেন্ট তো স্যার সিটি স্ক্যান করার প্রয়োজন হচ্ছে না, না, আমরা এক্সরে এবং আলট্রাসোনোগ্রাম করেই এক্সরে বা আলট্রাসোনোগ্রাম করেই আমরা আপনার ডায়াগনোসিস করতে পারি যে এটি কি পাথর তার আছে কি নাই, সেটা আমরা ডায়াগনোসিস করতে পারি। তবে ওই যে আমি যেটি বললাম যে যদি রেডিওলুসেন্ট স্টোন হয়, তবে সেক্ষেত্রে কিন্তু অনেক সময় স্টোন মিস করে যায়। যদি ইউরোটারে থাকে, আপনি জানেন যে ইউরোটারে একটি নির্দিষ্ট মাত্রা আছে, যেমন 1 সেন্টিমিটার নিচে হলে সাধারণত আলট্রাসোনোগ্রামে আইডেন্টিফিকেশন করা কিন্তু খুব ডিফিকাল্ট হয়ে থাকে। সেই জন্য কিন্তু অনেক সময় আমরা মিস করে থাকি সনোলজিস্টরা। সেই ক্ষেত্রে যদি একটি নন কন্ট্রাস্ট সিটি স্ক্যান করেন, তাহলে কিন্তু ডায়াগনোসিসটি কনফার্ম হয়। এবং পরবর্তী যে ম্যানেজমেন্ট, যে আপনি যে কী চিকিৎসা করবেন, সেই ম্যানেজমেন্ট কী ধরনের চিকিৎসাটি করবেন, কী ধরনের অপারেশন আপনি করবেন, সেটি কিন্তু অনেকাংশেই কিন্তু এই সিটি স্ক্যানের উপরে কিন্তু বেটার ম্যানেজমেন্ট করা সম্ভব হয়ে থাকে। আচ্ছা স্যার, তাহলে আমরা একটু জানি যে এই পাথর কেন হয় স্যার, কীভাবে এই ফর্ম হয়? আপনি গল ব্লাডার স্টোনের কথা বলেছেন, ওই গল ব্লাডার স্টোন আর কিডনি স্টোন কি একই, তার কম্পোজিশন কি একই নাকি এটা একটু ভিন্ন? না, এই বিষয়ে যদি আমাদের কাছে একটু বলেন। আপনি যে কম্পোজিশন যদি আপনি বলেন, সেই কম্পোজিশনটা ভিন্ন হয়ে থাকে। সাধারণত গল ব্লাডার স্টোন একটা কারণে হয়ে থাকে, এবং কিডনি স্টোনটা কিন্তু অন্য কারণে হয়ে থাকে। এবং কিডনি স্টোন কিন্তু কী কারণে হয় সেটা কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা যেটা বলি যে ইটিওলজিটা কী, সেটি কিন্তু বই পুস্তক যেটি বলে সেটি জানা সম্ভব না, জানা যায়নি, এখন আননোন ইটিওলজি আমরা বলে থাকি। তবে আমরা বিভিন্ন কারণে আমরা এটাকে সন্দেহ করে থাকি। যেমন ধরেন যে যারা ডিহাইড্রেশনে ভোগেন, পানির শূন্যতায় ভোগেন, এবং যে সকল অঞ্চলে, যেমন দেখবেন যে মরুভূমির অঞ্চলে ওদের কিন্তু প্রায় পাথর হয়। এবং আমাদের দেশের যে সকল রুগীরা বিদেশে যান, যারা মিডল ইস্টে কাজ করেন, তারা কিন্তু দেখবেন যে প্রায়শই
কাজের একটা ইয়েতে তার ব্যথা হয়েছে এবং তারা ওইখানে একটি আলট্রাসোনোগ্রাম করেছিল বা এক্সরে করেছিল এবং তারা রুগীকে কিন্তু দেশে পাঠিয়ে দিয়েছে, তারা দেশে চলে আসেন, অপারেশন করে আসেন এবং সেখানে দেখা যায় যে তাদের এই ধরনের পাথরগুলো থেকে তার সুতরাং ডিহাইড্রেশন কিন্তু একটা ফ্যাক্টর এই স্টোন হওয়ার জন্য। এবং যেমন ভিটামিন এ ডেফিসিয়েন্সি আমরা যেটা বলে থাকি, ভিটামিন এ ডেফিসিয়েন্সি হলে যেমন আপনার ডিসকমেশন অফ দ্য সেল হয় এবং সেই সেলটিকে কিন্তু নিরাশ হিসেবে, আমি যেটি প্রথমেই আপনাকে বলেছিলাম, সেটিকে নিরাশ হিসেবে ধরে সেটা চারপাশে যে স্তরগুলো জমে সেখান থেকে কিন্তু এই পাথরগুলো তৈরি হয়ে থাকে। তো সুতরাং এই এবং যারা দীর্ঘদিন যেমন বেড রিডেন যে সকল পেশেন্ট থাকে, যেমন আপনারা জানেন যে সকল রোগীগুলো সাধারণত প্যারালাইজড রোগী হয়ে থাকেন, তারা কিন্তু বেড রিডেন থাকেন এবং তাদের ক্ষেত্রে কিন্তু আপনার এই কারণে কিন্তু হতে পারে। কিংবা হরমোনাল কিছু ইফেক্ট হয়, যেমন প্যারাথ হরমোন আপনারা জানেন যে প্যারাথাইরয়েড হরমোন, সেগুলোর কিন্তু এই ইফেক্ট কিন্তু আপনার স্টোনের উপরে কিন্তু তার একটা ইফেক্ট আছে, সেই ধরনের স্টোন ফর্মেশনে তাদের কিন্তু সহায়তা করে থাকেন। এবং কিছু ডায়েটারি হ্যাবিট আমরা যেটা বলে থাকি যে কিছু খাবার খেলে পাথরের একটা সম্ভাবনা থেকে থাকে, যে পাথর হওয়ার সম্ভাবনা থাকে, সুতরাং সেই ধরনের খাবারগুলোকে কিন্তু আমরা সাধারণত ইনহিবিট করে থাকি। কি ধরনের খাবার, আপনি কি এই বিষয়ে আমাদেরকে একটু আলোকপাত করবেন? হ্যাঁ, ধরেন যে আমরা সাধারণত বলে থাকি যে যেগুলো মাটির নিচের যেগুলো সবজি হয়ে থাকে, তো মাটির নিচের সবজি আপনি জানেন যে মিষ্টি আলু, তারপর শালগম, গাজর, কচু, হ্যাঁ, এগুলোকে সাধারণত আমরা বলি যে ক্যালসিয়াম সমৃদ্ধ, ক্যালসিয়াম সমৃদ্ধ, রাইট, যেটা ক্যালসিয়াম অক্সালেট থাকে, যেটা আপনি জানেন যে কচু বা কচুর লতিতে, তো সেগুলোকে আমরা বলি যে এই খাবারগুলোকে পরিহার করার জন্য। এবং মাংসের ভিতরে যেটা ইউরিক অ্যাসিড সংবলিত যে মাংসগুলো থাকে, যেমন রেড মিট যেটা আমরা বলি, যেমন গরু, খাসি, এগুলোকে সাধারণত আমরা কিন্তু বলি যে একটু কম খাওয়ার জন্য বা অ্যাভয়েড করার জন্য। এবং ধরেন যাদের রিকারেন্ট ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন হয় তাদেরকে আমরা বলি যে পরিপূর্ণভাবে চিকিৎসা করার জন্য, কারণ তাদের বারবার ইনফেকশন হলে তাদের কিন্তু আপনি এরকম স্টোন হওয়ার সম্ভাবনা থাকে। আর খাবারের ভিতরে যেটা আপনি বলছিলাম যে আপনি ধরেন শাকের ভিতরে আমরা যেমন বলে থাকি যে পালং শাক, পুঁই শাক, এই ধরনের খাবারগুলোকে সাধারণত আমরা বলি যে একটু অ্যাভয়েড করার জন্য। কিংবা মাছের ভিতরে যেমন গুঁড়া মাছের হাড়, যেটা আপনি জানেন যে গুঁড়া মাছের হাড়, সেটাকে আমরা বলে থাকি যে এই ধরনের খাবারগুলোকে একটু পরিহার করার জন্য আমরা বলি। গুঁড়া মাছের হাড়, গুঁড়ো মাছের হাড়, আচ্ছা। তার মানে কিছু কিছু খাবার অন্য রোগের ক্ষেত্রে খুবই উপকারী, কিন্তু এই সব ক্ষেত্রে স্টোনের ক্ষেত্রে আবার সেটার স্টোন ডিজিজের ক্ষেত্রে সীমাবদ্ধতা আছে, সীমাবদ্ধতা থাকে। এবং ধরেন যে আপনার সেটা যেটা আমরা বলছিলাম যে যেমন কোল্ড ড্রিঙ্কস আমরা বলি, অনেকে কিন্তু কোকা কোলা, স্প্রাইট, যারা কোমল পানীয় যারা খান বা হার্ড ড্রিঙ্কস যারা খান, তাদের ক্ষেত্রে কিন্তু স্টোন হওয়ার সম্ভাবনা কিন্তু অনেকাংশে বেশি থাকে। এবং আপনি দেখবেন যে এই যে আমি যেটা আপনাকে বলেছি যে মরুভূমির দেশে যে পানি খাওয়ার যে প্রবণতাটা, যেটা সেখানে তার মানে ডিহাইড্রেশন যেন না হয় সেই পরিমাণ পানি আপনাকে পান করতে হবে। ধন্যবাদ স্যার। আমরা আপনার কাছে আরেকটা বিষয় জানতে চাইবো, সেটা হচ্ছে যে আসলে আমাদের তাহলে কি কি চিকিৎসা আছে এই কিডনি স্টোনের। তবে আমাদের একটা বিরতির সময় এসেছে, আমরা বিরতির পরে এসে আপনার কাছে এই বিষয়ে আরো বিস্তারিত জানবো। দর্শক, ফিরে আসলাম বিরতির পর আরোগ্য নিকেতনে। আমাদের সঙ্গে আছেন অধ্যাপক ডাক্তার মোহাম্মদ রফিকুল ইসলাম। স্যার, বিরতির আগে আমরা কিডনি পাথরের অনেক বিষয় নিয়ে জানলাম, এবার আপনাকে জানতে চাইবো চিকিৎসা নিয়ে, যে এই যে কিডনিতে পাথর হচ্ছে বা মূত্রনালীতে হচ্ছে, মূত্রথলিতে হচ্ছে, আপনারা নিশ্চিত হলেন বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা এবং তার ইতিহাসের মাধ্যমে, এরপরের ধাপটা কি কি চিকিৎসা পদ্ধতি আছে? ধন্যবাদ আপনাকে। দেখেন, আপনি কিন্তু জিজ্ঞেস করেছেন যে কি কি খাবার আমরা পরিহার করব, তাই না? তা কি খেলে পাথর হয়নি সেটি কিন্তু আপনি জিজ্ঞেস করেন যে কি ধরনের খাবার খেলে পাথরকে সাধারণত হওয়াকে ইনহিবিট করে থাকে। তো ওখানে দেখা যায় যে আপনি ভিটামিন সি জাতীয় যেগুলো খাবার, তো ভিটামিন সি জাতীয় খাবারকে আমরা বলি কিন্তু যে খেলে সাধারণত যে একটু পাথর হওয়ার সম্ভাবনাটা একটু কম থাকে। এবং যেটা সাইট্রাস ফুড, যেমন লেবু, ভিটামিন, তারপরে দেখবেন যে মালটা, তাই না, এগুলো খেলে সাধারণত এই ধরনের এগুলো হয়। আর চিকিৎসা সংক্রান্ত যে ব্যাপারে বলেছেন যে ধরেন সব পাথরের যে আমরা চিকিৎসা করি তা কিন্তু নয়। সব ধরনের পাথর, যেমন পাথর সাইজ খুব ছোট, সেই পাথরে আমাদের চিকিৎসার প্রয়োজন হয় না। সাধারণত আমরা বলে যে কিছু ব্যায়াম শিখিয়ে দেই যে এই ব্যায়ামগুলো করেন এবং পানি বেশি পরিমাণে পানি খান, হ্যাঁ, কিছু নিয়ম কানুন বলে দিই, সেগুলোকে ফলো করলে সাধারণত অনেক সময় কিডনির পাথর বা কিডনির নালীর পাথর সেগুলোকে কিন্তু নিচে নেমে আসে এবং সেগুলো কিন্তু অটোমেটিক্যালি প্রস্রাবের রাস্তা দিয়ে কিন্তু সেটি বের হয়ে যায়। এবং এদের অসংখ্য ইস্যু আছে, তা আমাদের উদাহরণ আছে যে আবার কিছু কিছু পাথর আছেন
যেগুলো সাধারণত কোনো উপসর্গ তৈরি করে না, বা সেই ক্ষেত্রেও কিন্তু আমাদের যেমন অনেক আদার্স কোমরবিড ডিজিজ আছে এবং সেই রোগীর, এবং সেক্ষেত্রে কিন্তু আমরা সেটির যে অপারেশন বা এটাকে আমরা কিন্তু অ্যাভয়েড করে থাকি। হ্যাঁ, যে মানে তার কী বেনিফিট হবে, কি রিস্ক বেনিফিট রেশিওটা কি, সেটাকে কিন্তু আমরা চিন্তা করে থাকি। তবে সাধারণত দেখা যায় যে আমরা চিকিৎসা কথাটি যেটি বলেন, এগুলো এক সময় আগে কিন্তু হয়েছিল, যেমন কিডনির যদি পাথর হতো কিংবা কিডনির নালীর পাথর হলো কিংবা মূত্রথলির পাথরে যেটি বলেন, সেটিকে আগে এক সময় কিন্তু কেটে করা হতো। এবং এক সময় কিন্তু ট্রেন্ড আপ ছিল যেটাকে কেটে এই পাথরটা বাইরে থেকে কেটে কিডনিকে কেটে তারপর সেখান থেকে বা পেলভিসে ইনসিশন দিয়ে সেটাকে পাথরটাকে বের করে নেওয়া আসার একটি প্রক্রিয়া কিন্তু এক সময় কিন্তু এই শুধু এই দেশে নয়, সারা বিশ্বেই সেটি প্রচলিত ছিল। তবে এখন কিন্তু চিকিৎসা মাত্রাটি বা চিকিৎসার যে ধরনটি সেটি কিন্তু অনেকাংশে আধুনিক অঞ্চলে আসে। যেমন আমরা কিছু এন্ডো ইউরোলজিক্যাল প্রসিডিউর যেটি বলি, তার মাধ্যমে কিন্তু আমরা কিডনি বলেন কিংবা কিডনির নালীর পাথর যেটি বলেন, সেগুলিকে কিন্তু আমরা বের করে নিয়ে আসি, এবং মূত্রথলির পাথর বলেন, এটিকে কিন্তু কোনো ধরনের কাটা ছিঁড়া কোনো কিছু করার দরকার প্রয়োজন হয় না। আমাদের দর্শকদের একটু সহজভাবে বুঝিয়ে বলবেন কিনা যে এন্ডো ইউরোলজিক্যাল প্রসিডিউরটা কি, আপনারা কি করেন আসলে এখানে? হ্যাঁ, দেখেন, আমরা যেমন ধরেন যে যদি এটি কিডনির পাথর হয়ে থাকে, মানে কিডনির পাথর হলে কিন্তু যেটা আমরা আপনাকে প্রথমে কিন্তু বলেছিলাম যে সেটি কোথায় আছে, কি ম্যানেজমেন্ট আছে, সেটি জানার জন্য কিন্তু আমাদেরকে এটি সিটি স্ক্যান করতে হচ্ছে। তাহলে সেটি করে কিন্তু আমরা নির্ধারণ করি যে এই পাথরের চিকিৎসাটাকে আমরা কোন পদ্ধতিতে করব। যেমন ধরেন যে এন্ডোলজিক্যাল প্রসিডিউর যেটি বলেন, সেখানে যেমন আমরা একটি ছিদ্র করে পাথর নিয়ে আসা, সেটিকে আমরা বলি পারকিউটেনাস নেফ্রোলিথোটমি, যেটা পিসিএনএল নামে সকলের কাছে পরিচিত। বড় করে কাটতে হচ্ছে না, জাস্ট ছিদ্র করে, ছোট্ট একটি ছিদ্র করে সেখান দিয়ে কিন্তু আমরা নিয়ে আসি। এবং এখন এগুলো আরও মিনিয়েচারেশন চলে আসছে। যেমন ধরেন আগে স্ট্যান্ডার্ড পিসিএনএল ছিল, এখন আমরা মিনি পার্ক পিসিএনএল করি, আলট্রা মিনি পিসিএনএল হয়। হ্যাঁ, এরকম নানান ধরনের। এবং আবার যদি ছিদ্র করে না নিয়ে আসেন, তাহলে আবার কিন্তু RIRS পদ্ধতি আছে, যেটি কিন্তু প্রস্রাবের যে নালী, সেটি প্রস্রাবের রাস্তা, সেটি দিয়ে যে কিন্তু কিডনিতে পৌঁছানো যায়। এবং সেখান দিয়ে কিন্তু RIRS এর মাধ্যমে সেই পাথরকে ক্র্যাশ করে সেই পাথরকে নিয়ে আসা যায়। সেই ধরনের কিন্তু পদ্ধতিও কিন্তু আমাদের দেশে অহরহই হচ্ছে এখন এগুলো। এবং আবার যদি ধরেন যে কিডনির নালীতে যদি পাথর আছে, বড় পাথর, আপনি সেটি কিন্তু বের করতে পারছেন না যে এই ধরনের পদ্ধতিতে যে পুশব্যাক করে কোনো কিছু করবেন বা সেটা করার সম্ভব হচ্ছে না, সেই ক্ষেত্রে কিন্তু আপনি ল্যাপারোস্কোপিক পদ্ধতিতে কিন্তু এই ধরনের পাথরকে কিন্তু বের করে নিয়ে আসা সম্ভব। পেলভিসে কিংবা ইউরেটারে যদি কোনো পাথর থাকে, সেটি কিন্তু ল্যাপারোস্কোপিক পদ্ধতিতে সেটা কিন্তু নিয়ে আসে। তবে আপনি ধরেন যে কিছু কিছু পাথর আছে যেগুলোকে মূত্রথলির পাথর, সেখানে কিন্তু আমরা নিচ দিয়ে যে মেশিনের সাহায্যে কিন্তু সেটাকে ভেঙে সেই পাথরটা কিন্তু আমরা এই ধরনের পাথরগুলোকে আমরা নিয়ে আসি। তবে আবার আরেক ধরনের চিকিৎসা আছে, সেটাকে আমরা বলে থাকি যে শক ওয়েভ লিথোট্রিপসি, যেমন আমরা বলি এক্সট্রা কর্পোরিয়াল শক ওয়েভ লিথোট্রিপসি, ESWL, যেটি কিন্তু আমরা বাইরের থেকে শক ওয়েভ দিয়ে সেই পাথরটিকে ক্র্যাশ করে কিডনিতে ক্র্যাশ করা হয়, এবং সেখান থেকে পরবর্তীতে প্রস্রাবের সাহায্যে বালির মাধ্যমে দেখবেন যে একদম বালি আকারের কিন্তু প্রস্রাব করছেন, এবং সেখানে কিন্তু পাথর চলে আসে। বড় পাথরকে বিভিন্ন ওয়েভের মাধ্যমে একদম ছোট টুকরো না, বালি হয়ে চলে আসে, একদম গুঁড়ো করে ফেলা হয়, এবং পেশাবের মাধ্যমে সেটি বেরিয়ে আসে। এটি ESWL বলা হয় সাধারণত। তো এগুলো বিভিন্ন কোন পেশেন্টকে করবেন, কি ধরনের স্টোন, তার ডেন্সিটি কীরকম, এবং সেটি কোথায় অবস্থান করছে স্টোনটি, এগুলো অনেক কিছুর উপরে নির্ভর করে কিন্তু কোন মডালিটি আপনি বেছে নেবেন সেটাকে আপনার চিকিৎসার পদ্ধতি নির্ধারণ করা হয়ে থাকে। আচ্ছা, তো স্যার এখনো কি আমাদের দেশে ওই উন্মুক্ত পদ্ধতিতে, যেটি শুরুতে বলেছিলেন যে একদম বাইরে থেকে কিডনি কেটে পাথর বের করে নিয়ে আসা, তো সেগুলো কি এখনো হচ্ছে বিভিন্ন জায়গায়? কিছু জায়গায় হচ্ছে, কিছু জায়গায় যেখানে বিশেষ করে এই ধরনের প্রসিডিউর ফ্যাসিলিটিস নেই, যেমন ধরেন যে এই প্রসিডিউস করবেন যে আপনার সিয়াম ফ্যাসিলিটিস থাকতে হবে, সেখানে ফ্লুরোসেন্ট কোনো ফ্যাসিলিটিস নেই কিংবা মেশিনারিজ ফ্যাসিলিটিস নেই, সেখানে তো আর কোনো এই পদ্ধতিগুলো করা সম্ভব হয় না। তবে আজকাল অনেক বড় শহরগুলোতে এই ধরনের ফ্যাসিলিটিসগুলো অ্যাভেলেবল আছে, এবং সেখানে কিন্তু এই চিকিৎসাগুলো কিন্তু র্যান্ডমলি কিন্তু করা হচ্ছে। স্যার, কোথাও আমরা দেখি যে পাথরগুলো খুব ইম্প্যাক্টেড হয়ে যায়, একদম খুব শক্তভাবে সেই ইউরেটার বা কিডনিতে লেগে থাকে, সেটার ক্ষেত্রে কি আপনারা ওই এন্ডোলজিক্যাল প্রসিডিউর ব্যবহার করতে পারেন নাকি এগুলোতে স্যার তো কখনো উন্মুক্ত পদ্ধতি? যদি আপনার ধরেন যে কোনো পাথর যেমন লেগে থাকে, যে আমি আপনাকে বললাম যে কিডনির নালীর একদম ইউরোটোপেলভিক জাংশনে আছে অথবা ইউরোটারের আপার ইউরোটারে আছে, সেটাকে আমরা পুশব্যাক করে সেটাকে আমরা কিডনিতে দিয়ে দিই, এবং সেটাকে আমরা পরবর্তীতে ছিদ্র করে নিয়ে আসি। সুতরাং সেটাকে কিন্তু করা সম্ভব হয়ে থাকে। সুতরাং যে একবারে ইম্প্যাক্টেড যদি থাকে, যেটা কোনোভাবেই পুশব্যাক করা সম্ভব হচ্ছে না, কিংবা URS ICPL করা, অনেক বড় স্টোন করা সম্ভব হচ্ছে না, সেক্ষেত্রে আমাদের তখন ওপেন পদ্ধতিতে করা হতে পারে।
স্যার তাহলে এই ধরনের অপারেটিভ প্রসিডিউরগুলো এই যে আধুনিক পদ্ধতি যেখানে ওইরকম কাটাছেঁড়াও করা লাগছে না, তো সেগুলো কি হ্যাজার্ডস কীরকম হয় স্যার? এই বিষয়ে যদি আমাদেরকে একটু বলেন। হ্যাঁ, মানে এই ধরনের যে আধুনিক পদ্ধতি যেটি আপনি জানলেন, সেই ধরনের সব পদ্ধতিতেই তো আপনার এক ধরনের কমপ্লিকেশন থাকতেই পারে। কমপ্লিকেশন হয় না এরকম ধরনের কোনো সার্জারি কিন্তু নেই। হ্যাঁ, একটু ধরনের কমপ্লিকেশন হতেই পারে, তবে সেতে সাধারণত দেখা যায় যে আমরা খেয়াল করি যে কোনো রেসিডুয়াল ফ্র্যাগমেন্ট থেকে গেল কিনা, আচ্ছা, যে স্টোন থেকে গেল কিনা, সেটা দিয়ে আবার পরবর্তী অবস্ট্রাকশন হতে পারে। সুতরাং সেই ধরনের ফ্র্যাগমেন্ট আছে কিনা সেটা কিন্তু আমরা দেখে থাকি। এবং তার পরবর্তীতে যে আমরা যেমন ধরেন যে অতিরিক্ত ব্লিডিং হতে পারে, কারণ আপনি জানেন যে কিডনিতে ব্লাড ফ্লোটা কিন্তু অনেক হাই, এবং সেখানে কিন্তু আপনার দেখা যাচ্ছে যে আপনি পাংচার করে সেখানে স্টোনে যাচ্ছেন, সেখান থেকে কিন্তু যদি আপনার কোনো ভেসেলকে ইনজুরি করে থাকেন, সেখানে কিন্তু প্রচুর একটা ব্লিডিংয়ের কিন্তু সম্ভাবনা থাকে। সেইটা আপনাকে খুব সাবধানে ডিল করতে হয়। এছাড়া পরবর্তীতে পেশেন্টের জ্বর আসতে পারে কিংবা ব্যথা অনুভব হতে পারে। আমরা অনেক সময় ডিজে স্টেন্ট ইউজ করি, আবার কোনো কিছু ক্ষেত্রে আমরা টোটাল টিউবলেস পিসিএনএল করে থাকি। তো সেই ক্ষেত্রে আপনার কোনো ডিজে স্টেন্ট বা নেফ্রোস্টমি টিউব যেটা আমরা দিই, বাইরে থেকে যে নল দিই, সেটি দিতে হয় না। তবে অনেক সময় ডিজে স্টেন্টের কারণে কিন্তু একটু ব্যথা অনুভব হতে পারে, প্রস্রাবের সাথে রক্ত যেতে পারে, জ্বর আসতে পারে, সেই ধরনের সমস্যাগুলো সাধারণত দেখা দিতে পারে। তো এই ধরনের সাধারণত কমন এই প্রবলেমগুলো নিয়েই সাধারণত আমাদের কাছে আসে। অনেক সময় যদি স্টোন দ্বারা যদি কোনো ইম্প্যাক্টেড স্টোন যদি মাইগ্রেট হয়ে যদি সেটাকে আবার বন্ধ করে দেয় রাস্তাটাকে, সেটি যদি আপনি পিসেনেল করার পরে, তাহলে কিন্তু ইউরিন লিকেজ হতে পারে। যে ছিদ্র দিয়ে আপনি অপারেশনটা করেছেন সেই ছিদ্র দিয়েও আবার কিন্তু লিকেজ হতে পারে, ইউরিনারি লিকেজ হতে পারে। এই ধরনের কমপ্লিকেশনগুলো সাধারণত নিয়েই সাধারণত আমাদের কাছে প্রেজেন্ট করে। সেই সংখ্যাটি কিন্তু আস্তে আস্তে আরও অনেক কমে আসছে, কারণ এখন বাংলাদেশের যথেষ্ট পারফেকশনিস্ট ইউরোলজিস্টরা আছেন যারা নিজেরা এই ধরনের অপারেশনগুলো করে থাকেন। সুতরাং সেক্ষেত্রে কিন্তু সংখ্যাটা কিন্তু অনেকাংশে কমে আসছে। তো স্যার, পাথর হলো, একটা চমৎকার চিকিৎসা করা হলো, সে পাথর মুক্ত হলো, পুনরায় সেই পাথর হওয়ার সম্ভাবনা কতটুকু? সেটা আবার কেনই বা আবার বারে বারে হয়? হ্যাঁ, ধরেন যে যার সাধারণত আমরা বলে থাকি যে যার সাধারণত একবার পাথর হয় তার সারা জীবন পাথর হতে পারে। সেটা কিন্তু এটার কারণ হলো যে আপনি ধরেন যে যদি কোনো অ্যানাটমিক্যাল অ্যাবনর্মালিটি থাকে, যেমন কারো পিউ যে অবস্ট্রাকশন আছে, যেমন পেলভিউরেটিক জাংশনে কারো অবস্ট্রাকশন আছে, অথবা আপনার যে ইউরেটারে যদি কোনো সেগমেন্টে তার যদি স্ট্রিকচার থাকে, অথবা তার লোয়ার পার্টে যদি ব্লাডার আউটফ্লো অবস্ট্রাকশন থাকে, তাহলে কী হবে, ইউরিনটা স্টেসিস হবে, ওখানে থাকবে অনেকক্ষণ। এই ধরনের ক্ষেত্রে সাধারণত যদি কোনো আদার্স যদি কোনো কনজেনিটাল অ্যানোমালিস থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনার এই পাথর হওয়ার সম্ভাবনা থাকে। অথবা যদি হরমোনাল কোনো ইফেক্ট থাকে, সেক্ষেত্রে কিন্তু এই ধরনের পাথর রিকারেন্স হওয়ার সম্ভাবনাটা কিন্তু অনেকাংশে বেশি থাকে। এবং সেক্ষেত্রে তাহলে যতবারই হবে সে আবার বারবার অপারেশনই করতে হবে। যদি পাথর যদি ছোট হয়, আমি যেটা আপনাকে বললাম, যদি সেই ক্ষেত্রে বের হয়ে আসতে পারে, বের হয়ে চলে যেতে পারে। আবার যদি আপনার অপারেশন না হয়ে ESWL করেও আপনার ছোটো পাথরের ক্ষেত্রে শক এবিলিটিতে আপনি সেই পাথরকে বের করে ফেলতে পারেন। তো এই ধরনের মাল্টিপল মডালিটি পরবর্তীতে যে ইচ্ছা সেটা করা যেতে পারে। স্যার, আমাদের যেহেতু এই জনগোষ্ঠীর একটা বড় অংশ তারা দারিদ্র্যসীমার নিচে আছে, এবং আমাদের সমাজে অনেক ভ্রান্ত ধারণা, অনেক ভ্রান্ত চিকিৎসা পদ্ধতি প্রচলিত আছে। এই যেমন পাথর হলেই সেটা কিডনির পাথর হোক বা গল ব্লাডারের পাথর হোক, অনেক রকমের কবিরাজি, অনেক রকমের যে এটা খেলে পাথর গলে বের হয়ে যাবে নিজে নিজে, এই ধরনের। তো আপনারা স্যার কী ফেস করেন, কী ধরনের ভ্রান্ত ধারণা প্রচলিত আছে এই কিডনি পাথর নিয়ে সমাজের মানুষদের মাঝে? অনেকেই আসেন, যেমন ধরেন যে স্যার আমি তো কখনো স্টোন খাইনি, আচ্ছা, তো আমার স্যার কীভাবে কিডনিতে পাথর আসলো? এই ধরনের কমন কোশ্চেন কিন্তু আমাদেরকে প্রায়শই রোগীরা এসে করে থাকেন যে স্যার আমি তো কখনো, স্যার আমার ভাতের সাথে কখনো, সবসময় স্যার ভাত বেছে বেছে খাই, একটা পাথরও স্যার ভাতের মধ্যে থাকে না, তাহলে এই স্টোন স্যার আমার কীভাবে কিডনিতে আসলো? এই ধরনের কোশ্চেন কিন্তু আমাদেরকে প্রায়শই রোগীরা করে থাকেন। এছাড়াও কিন্তু আরও অনেক ধরনের কোশ্চেন আমাদেরকে এই সংক্রান্ত ব্যাপারে যে স্যার আমার যে পাথর হয়েছে, তাহলে এই পাথর নিয়ে আমরা মানে একটু কোনো এরকম কোনো মেডিসিন নাই যেটাতে পাথর গলে যাবে, বাইশ হয়ে যাবে। পাথরের সাইজ ধরেন 3.5 সেন্টিমিটার, 2.5 সেন্টিমিটার, অনেক বড় পাথর। তো এগুলো সাধারণত রুগীরা করতেই পারেন, কারণ তাদের তো জানার অনেক আগ্রহ। কারণ একটি রুগী কিন্তু খুব অসহায় হয়ে যান যখন তার এই ধরনের রোগ নিয়ে আমাদের কাছে আসেন, তারা কিন্তু অসহায়, তখন তারা হেল্প চান যে কীভাবে আপনি তাকে ডিল করবেন, সেটি কিন্তু ব্যাপার। তবে আমরা যদি সঠিক পদ্ধতি তাকে বুঝাতে পারি
যে তার পাথর এই কারণে হয়েছে এবং সেটির চিকিৎসা আছে। সবচেয়ে বড় কথা, আপনাকে পাথরকে আশ্বস্ত করতে হবে রুগীকে যে তার এটি যথেষ্ট মানে যথোপযুক্ত তার চিকিৎসার ব্যবস্থা আছে, তাহলে কিন্তু তিনি কিন্তু আস্থার জায়গায় কিন্তু আসবেন এবং সেটি তাহলে কিন্তু তার সঠিক পদ্ধতিতে যদি আপনি চিকিৎসা করে দেন এবং সেখানে কিন্তু রিকারেন্স রেট হওয়ার সম্ভাবনাটা কিন্তু অনেকাংশে কমে যায়। কারণ আপনি পরবর্তী যদি নির্দিষ্ট ফলোআপে রাখেন তাকে এবং তাকে যদি নির্দিষ্ট পরিমাণে তাকে যে ডায়েটারি অভ্যাসগুলো তাকে যদি শিখিয়ে দেন, বলে দেন যে সে কী করবে কী করবে না, তাহলে কিন্তু এই রেটটি কিন্তু অনেকাংশে কমে যায়। সুতরাং সেই ধরনের অনেকাংশে আমাদের কাছে এই ধরনের ইয়েগুলো আসেন। এবং এরকমও হয় যে ধরেন আমি একজন রোগীর কিডনি নালিতে তার পাথর ছিল, ছোট পাথর, মেডিসিন প্রয়োগ করেছি, ব্যায়াম শিখিয়ে দিয়েছি, কিছু নিয়মকানুন বলে দিয়েছি, তার পাথর বের হয়ে গেছে। এখন তার পরবর্তীতে তার পাশের বাসায় কারো পাথর হয়েছে, সে বলে স্যার আপনার কাছে কিন্তু আমার ওই আপনি যে চিকিৎসা করেছিলেন ওই রুগী এসেছিল, ওর কিন্তু পাথর পড়ে গেছে, আমারটা কিন্তু বের করে দিতে হবে। এবং ওর পাথরের সাইজ কিন্তু অনেক বড়, সুতরাং ওর পাথর কিন্তু বের হওয়ার সম্ভাবনা নাই। তাহলে সেক্ষেত্রে আপনি কী করবেন? এই ধরনের কিছু ডায়লেমা বা কিছু চিকিৎসা করতে গেলে রুগীদের কাছ থেকে শুনতে হয়। থ্যাংক ইউ স্যার। আমাদের একটা বিরতির সময় এসছে, আমরা বিরতির পরে আরও জানবো স্যার। দর্শক, ফিরে আসলাম বিরতির পর আরোগ্য নিকেতনে এবং আমাদের সঙ্গে আছেন অধ্যাপক ডক্টর মোহাম্মদ রফিকুল ইসলাম। স্যার, আমরা তো আপনার কাছে শুনলাম যে এখন আপনারা এই কিডনি পাথর চিকিৎসা অত্যাধুনিক পদ্ধতি এখন আছে এবং আপনি বলেছেন যে বেশ দক্ষ অনেক ইউরোলজিক্যাল সার্জন আমাদের মাঝে আছে। কিন্তু স্যার, এই সার্ভিসটা কতটা ব্যাপৃত? আমাদের ঢাকায় বা আমাদের বিভাগীয় শহরগুলিতে তো আছে নিশ্চয়ই, কিন্তু আমাদের সমস্ত জেলা শহরে কি সুযোগটা আছে বা আমাদের প্রত্যেক জেলা শহরে কি এই রকম দক্ষ ইউরোলজিক্যাল সার্জন আছে? দেখেন, অবশ্যই আমি মনে করি যে সবগুলো জেলা শহরে নেই। আচ্ছা, বিভাগীয় শহরগুলোতে কিন্তু এই ধরনের চিকিৎসাগুলো করে থাকেন তারা, এবং সেখানে দক্ষ ইউরোলজিস্ট যারা আছেন তারা সেটি করে থাকেন, এবং অনেক বড় বড় জেলা শহরে আছেন যেখানে এই ধরনের চিকিৎসাগুলো সাধারণত হয়ে থাকে এবং তারা বেশ ভালোভাবেই সেটি সম্পন্ন করে থাকেন। এবং তাদের এই সংখ্যা, ইউরোলজিস্টের সংখ্যাও যথেষ্ট আছেন এবং তারা সাফিসিয়েন্টলি তারা চিকিৎসা করেন। কারণ আগে যে পরিমাণ রুগী ঢাকাতে রেফার হয়ে আসতো, সেই রুগীর সংখ্যাটা কিন্তু অনেকাংশে কমে গেছে। তাহলে বোঝা যাচ্ছে যে তার চিকিৎসাটা তার প্রপার ওয়েতে হচ্ছে এবং ওই জায়গাগুলোতে হচ্ছে। সুতরাং এতে হয়েছে কি যে চিকিৎসা ব্যবস্থাটাকে আপনি ছড়িয়ে দিতে পারছেন এবং সেখানে তাকে কষ্ট করে অন্তত তাকে ঢাকায় আসতে হচ্ছে না। তবে চিকিৎসা করলেই আমি যেগুলো আপনাকে বলেছিলাম যে তাকে যেই তার ফ্যাসিলিটিস, যেগুলো তার মডালিটিস, তার যেই সুনির্দিষ্ট চিকিৎসাগুলি দরকার, সেইটি কিন্তু মেনে করা উচিত বলে আমি মনে করি। আচ্ছা, তাহলে আমি স্যার জানতে চাইবো যে তাহলে এই অপারেটিভ প্রসিডিউরগুলো, এই যে নিশ্চিতভাবেই যদি আপনার এই এন্ডোরিওলজিক্যাল প্রসিডিউর, তো এখানে শুধু দক্ষ সার্জনই বিষয় না, সে সমস্ত যন্ত্রপাতিগুলো খুবই গুরুত্বপূর্ণ এবং অনেক সফিস্টিকেটেড যন্ত্রপাতি এখানে ব্যবহৃত হচ্ছে। এবং আপনাদের এটাকে সাপোর্ট দেওয়ার জন্য যে ইনভেস্টিগেশন ফ্যাসিলিটি দরকার, যা একদম পাথরের সুনির্দিষ্ট অবস্থান জানতে গেলে আপনাদেরকে সেটি সিটি স্ক্যান বা আরও অন্যান্য ইনভেস্টিগেশন করতে হচ্ছে, এই সাপোর্টগুলো কি স্যার আমাদের সরকারি পর্যায়ে কতটা অ্যাভেলেবল স্যার? সরকারি পর্যায়ে বিভিন্ন হসপিটালে যেমন আছে, আমরা যেমন ঢাকার হসপিটালগুলো জানি, অথবা ধরুন বিভাগীয় শহরে যে হসপিটালগুলো আছে সেখানেও কিন্তু এই পদ্ধতি দিয়ে তারা চিকিৎসাগুলো করে থাকেন এবং সরকারি হসপিটালে বেশ ভালোভাবেই তারা এগুলোকে সম্পন্ন করে থাকছেন। কিংবা বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটিতে যেটা আছে সেখানেও কিন্তু এই আধুনিক পদ্ধতিতে এই চিকিৎসাগুলো সাধারণত হয়ে থাকে এবং সেখানে চিকিৎসা খরচটাও কিন্তু সরকারিভাবে, আপনি তো জানেন যে চিকিৎসা খরচটা কিন্তু তুলনামূলকভাবে কম এবং সেই ক্ষেত্রে কিন্তু রোগীদের জন্য কিন্তু অনেক সাশ্রয়ী হচ্ছে এবং ভালো চিকিৎসা তারা কিন্তু সরকারি লেভেলে পাচ্ছে। কিন্তু আমাদের দেশটা তো স্যার অনেক ছোট দেশ, তো অনেক জনসংখ্যা এবং কিডনিতে পাথর তো একটা কমন সমস্যা, নিশ্চয়ই অনেক রোগী এতে ভুগে থাকেন। আপনি কি মনে করেন স্যার, দেশে কি যথেষ্ট সংখ্যক ইউরোলজিস্ট আছেন নাকি এই জায়গাতে আরও আমাদের অনেক ইউরোলজিস্ট লাগবে? দেখেন, দেশের যে জনসংখ্যা, সেই সংখ্যার তুলনায় তো ইউরোলজিস্টের সংখ্যা অনেক কম, সেটি নিয়ে কোনো প্রশ্ন নেই। সেই সংখ্যার তুলনায় ডাক্তারের সংখ্যাও কিন্তু অনেক কম। কিন্তু তারপরও এখন পর্যন্ত যেই শুধু ইউরোলজিস্ট হলে চলবে না, ওখানে সেই ফ্যাসিলিটিসটা তার থাকতে হবে। আপনি ধরেন তার পোস্টিং হয়তো একটা জেলাতে, ওই ডিস্ট্রিক্টে একজন ইউরোলজিস্টকে আপনি তাকে পাঠিয়ে দিলেন,
সে তার ওইখানে কোনো তার এই ধরনের ফ্যাসিলিটিস নেই। তবে সে হয়তো যান্ত্রিক যে ফ্যাসিলিটিস আছে সেগুলো না করতে পারলে ওপেন পদ্ধতিতে যে অপারেশনগুলো করা সেগুলো হয়তো তার পক্ষে করা সম্ভব হবে। সেই ফ্যাসিলিটি যদি আপনি দিয়ে থাকেন যে অ্যানেস্থেসিওলজিস্ট কিংবা আদার্স, সে কারণে তাকে তো অপারেশন করলেই হবে না, তাকে সহযোগিতা করার জন্য দক্ষ অ্যাসিস্ট্যান্ট দরকার হবে। তো সেগুলো যদি ঠিকমতো থাকে তাহলে তাকে ওই পেরিফেরিতে তার কিন্তু সে ধরনের অপারেশন করা সম্ভব হবে, এবং যার কারণে তাকে আর ঢাকায় অন্তত ব্যাক করতে হবে না। এই ধরনের সাধারণত যে ইউরোলজিস্ট যারা আছেন এবং এখনও যারা যথেষ্ট যারা বিশেষ করে অনেকে প্রতি বছরেই বেশ কিছু ইউরোলজিস্ট বের হচ্ছেন বিভিন্ন ইনস্টিটিউশন থেকে, সেইটিও যদি সন্তোষজনক আকারে বের হয় তাহলে একসময় হয়তো ইউরোলজিস্টের যে সংখ্যাটি আছে সেই সংখ্যাটি কিন্তু একসময় বৃদ্ধি পাবে আমি মনে করি। আপনাদের নিজস্ব কোনো স্কিম আছে কিনা যেটার মাধ্যমে এই আগামী 10 বছরে কতজন ইউরোলজিস্ট আমাদের প্রয়োজন, কিভাবে আমরা এই সংখ্যাটাকে পূরণ করতে পারি? আপনাদের নিশ্চয়ই ইউরোলজিস্টদের অ্যাসোসিয়েশনও আছে, সেখানে কি আপনারা এই বিষয়গুলো নিয়ে স্যার কাজ করছেন কিনা? হ্যাঁ, ধরেন যে সকল ইয়েতে আছেন ইউরোলজিস্টরা এগুলো আছেন তাদের আমরা সাধারণত একসাথেই আমাদের একটা সোসাইটি আছে, ইউরোলজি সোসাইটি আছে, আপনি জানেন ইউরোলজি সোসাইটির তারা আছেন, তারা একসাথে তাদের সাথে কোলাবোরেশন করেই কিন্তু সাধারণত কাজ করেন। এবং আমাদের যারা ইউরোলজিস্টরা আছেন তারা ম্যাক্সিমাম ঢাকাতেই এবং ঢাকার বাইরেও আছে, যেমন বিভাগীয় শহরগুলোতে তারা কাজ করে থাকেন, এবং সেখানে একটি কোলাবোরেশনই কিন্তু হয় এবং ওয়েল ট্রেন্ড আপ তারা হচ্ছেন তারা, এবং প্রয়োজন বোধে তারা বিদেশে যে ট্রেনিং নিয়ে আসছেন এবং সেখান থেকে, কারণ ইন্ডোলজিক্যাল প্রক্রিয়াগুলো তো আপনি জানেন যে এগুলো কিন্তু খুব সুচারুরূপে করতে হয়, তাহলে অন্যান্য কমপ্লিকেশনগুলো খুব বেশি হওয়ার সম্ভাবনা থাকে, এবং সেখানে দেখা যায় তারা ওয়েল ট্রেন্ড আপ হয়ে কিন্তু এই ধরনের সার্জারিগুলোতে করে থাকেন, এবং তারা আগের থেকে কিন্তু কমপ্লিকেশনগুলো কিন্তু অনেকাংশেই কমে এসেছে এবং সেখানে তারা বেশ ভালোই পারফর্ম করছেন বলে দেখা যাচ্ছে। স্যার, এই বিষয়ে আমার একটা কৌতূহল আছে, আমি আপনার কাছে জানতে চাইছি যে এই যে অনেক সফিস্টিকেটেড যন্ত্রপাতি আমাদের সরকারি পর্যায়ে আসলে অনেক এই যন্ত্রপাতিগুলো ক্রয় একটা অনেক প্রবলেমেটিক জায়গা, এগুলো রক্ষণাবেক্ষণ এটাও একটা গুরুত্বপূর্ণ জায়গা। তো আমরা ইদানিং ওই যে পাবলিক প্রাইভেট পার্টনারশিপের একটা কথা শুনতে পাচ্ছি, এই জায়গায় কি এটাকে স্যার ইন্ট্রোডিউস করা যায় কিনা? কারণ এরকম অনেক যন্ত্রপাতি হয়তো প্রাইভেট সেক্টর খুব সহজে এগুলো ক্রয় করা সম্ভব, আর আমাদের যদি দক্ষ জনবল থাকে সেটা সরকারি পর্যায়ে হয়তো সরকার সেই দক্ষ জনবল সরবরাহ করতে পারবে, এবং দুটার সমন্বয়ে যাতে আমরা একদম প্রান্তিক পর্যায়ে এই চিকিৎসাটাকে ছড়িয়ে দিতে পারি, এরকম কি স্যার কোনো পরিকল্পনা আপনাদের আছে কিনা? বা দেখেন, এটা তো করতে গেলে অবশ্যই যে ইউরোলজি সোসাইটি এটি ভালো প্রক্রিয়াতে আগাতে পারেন, কারণ সরকারের একটি প্ল্যানিং আছে যে গভর্নমেন্ট পাবলিক যে পার্টনারশিপে যে এটা করা, সেখানে কিন্তু অনেক প্রাইভেট সেক্টরে কিন্তু এই ব্যাপারে কিন্তু তারা অনেক এগিয়ে এসেছে, এবং প্রাইভেট সেক্টরে তাদের এই যন্ত্রপাতিগুলো কিন্তু অনেকটাই অ্যাভেলেবল তাদের এখানে আছে, এবং সেখানে কিন্তু অনেক রুগীরা আছেন যারা তারা এই চিকিৎসার মানে লং কিউতে তারা পড়ে যাচ্ছে, কারণ গভর্নমেন্ট লেভেলের রুগীদের প্রেশার অনেকটা বেশি, এবং তারা তখন কিন্তু চাইলে কিন্তু এই প্রাইভেট লেভেলে কিন্তু সেটা যে গভর্নমেন্টের যে প্ল্যানিং সেই অনুসারে তারা তখন করতে পারে, এবং চিকিৎসার খরচটাও কিন্তু সেই অংশে কমে আসলো, এবং যন্ত্রপাতিগুলো যদি আপনার যন্ত্রপাতি তারা কিনেছেন যদি ইউজ করতে না পারেন তাহলে সেই যন্ত্রপাতিগুলো একসময় কিন্তু আমরা শুনতে পাই সরকারি পর্যায়ে অনেক সময় আমরা আগে শুনতে যন্ত্রপাতিগুলো পড়ে যন্ত্রপাতি আছে, ম্যান পাওয়ার নাই, যন্ত্রপাতিগুলো নষ্ট হচ্ছে। এখন যদি সেই আপনাকে এই জন্যই বললাম যে এটা সোসাইটির সাথে এদিকে কোলাবোরেশন করতে হবে, এবং সেই সোসাইটি এবং দেখে সেখানে কী ধরনের ফ্যাসিলিটিস লাগবে, কী ধরনের ডাক্তারদেরকে ওইখানে পাঠাতে হবে, তাহলে কিন্তু আপনার এই কোলাবোরেশনটা যদি সম্ভব হয়, তাহলে যদি ইন্টারচেঞ্জ হয়, তাদের মত বিনিময় হয়, তাহলে সম্ভব হবে যে এই সেক্টরটাকে আরও বেশি ডেভেলপ করে নিয়ে আসা। অসংখ্য ধন্যবাদ স্যার। আমাদের সর্বশেষ একটা বিরতিতে যাওয়ার সময় এসছে, আমরা তারপরেই ফিরছি। দর্শক, ফিরে আসলাম সর্বশেষ বিরতির পর আরোগ্য নিকেতনে, এবং আমাদের সাথে আছেন অধ্যাপক ডাক্তার মোহাম্মদ রফিকুল ইসলাম। স্যার, আমরা তো কিডনি রোগের কারণ, লক্ষণ এবং চিকিৎসা পদ্ধতি, আমাদের দেশে এখন চিকিৎসার কি কি ব্যবস্থা আছে সব বিষয় নিয়ে আলোচনা করলাম। তাহলে যাদের এখনো পাথর হয়নি বা যাদের হয়েছে এবং অপারেশনের মাধ্যমে সুস্থ হয়েছেন, তারা কি কি পদ্ধতি অবলম্বন করলে পাথর থেকে মুক্ত থাকতে পারবেন? অর্থাৎ এই সামগ্রিক বিষয়টা নিয়ে স্যার যদি আমাদের সাথে আলোচনা করেন। আমি তো আপনাকে প্রথমেই বলেছি যে আমাদের কিছু ডায়েটারি হ্যাবিট, যেটা আমরা যদি ডায়েটারি হ্যাবিটগুলো চেঞ্জ করতে পারি তাহলে কিন্তু এটা একটি সম্ভব, হ্যাঁ, কিছুটা যে পাথরের ইনসিডেন্সটাকে কমিয়ে নিয়ে আসা।
সেগুলো যদি ঠিকমতো কারেকশন করা যেতে পারে তাহলে কিন্তু সম্ভব এই ইনসিডেন্স রেটটাকে কিন্তু আরও কমিয়ে নিয়ে আসা। কিংবা ধরেন যে আমি যেটা আপনাকে বলেছিলাম যে ভিটামিন এ ডেফিসিয়েন্সি যাদের, তাদের যদি পর্যাপ্ত পরিমাণে ভিটামিন এ খাওয়ানো হয়, কিংবা যেটি আমি বলেছিলাম যে ডিহাইড্রেশন, যেটি বললাম যে পানি শূন্যতা, যদি আপনি প্রপার হইতে যদি আপনি পানিটা যদি নির্দিষ্ট পরিমাণে পানি খেতে পারেন তাহলে কিন্তু আপনার এই পানির প্রচুর পরিমাণে পানি খাওয়া, যেটা আমরা বলে থাকি যে কিডনি স্টোনে যদি আপনি যদি পানি খান বেশি করে তাহলে কিন্তু সেই সম্ভাবনাটা কিন্তু আরও অংশে কমে আসতে পারে। স্যার, পানির ক্ষেত্রে আমি একটু স্পেসিফিক্যালি জানতে চাইবো, কারণ আমাদের সমাজে অনেক ধরনের ধারণা আছে যে প্রচুর পানি খাচ্ছেন, আমরা কতটুকু খাবো। অনেকে আছে যে জগের পর জগ পানি খেতে থাকছেন, অনেকে আছেন একটু পরপরই পানি খাচ্ছেন। তো সেটা আমাদের নির্দিষ্ট মাত্রা আছে কিনা? এক্স্যাক্টলি, আপনি কি খুব ভালো প্রশ্ন করেছেন এই ব্যাপারে। দেখেন, আসলে পানির পরিমাণটা আমরা কিন্তু রোগ বেসিসে বলে থাকি। যেটা আমি আপনাকে বললাম যে কিডনি স্টোন হয়েছে বা ইউরিনারি স্টোন ডিজিজ হয়েছে, সেখানে প্রচুর পরিমাণে পানি খাওয়া। আমরা প্রচুর পরিমাণে পানি মিনস আমরা বলে থাকি যে মিনিমাম 2.5 লিটার, 2.5-3 লিটারের উপরে পানি খাওয়ার জন্য। আর অন্যান্য রোগ আছে, যেমন আপনি একজন কিডনি ডিজিজ রোগের যারা সিকেডি ক্রনিক কিডনি ডিজিজ আসলো, তাকে কিন্তু আপনার পানি আমরা বলি কি যে 1200 ml থেকে 1500 ml পর্যন্ত পানি খাওয়া, তার পানির পরিমাণটা কিন্তু কমিয়ে দেয়। আবার যাদের প্রোস্টেট গ্ল্যান্ড এনলার্জমেন্ট হয়, যাদেরকে দেখেন যে বয়স্ক রোগ, প্রায় 60 ইয়ার্স আপ, তার প্রোস্টেট গ্ল্যান্ড বড় হয়ে গেছে, তার প্রস্রাবের সমস্যা দেখা দিয়েছে, তাকে কিন্তু পানির পরিমাণটা কিন্তু আমরা কমিয়ে নিয়ে আসি। আমরা বলি যে 1.5 লিটারের পানির মধ্যে তাকে সীমাবদ্ধ রাখার জন্য। সুতরাং এটি রোগ টু রোগ ভ্যারি করে যে আপনি পানিটাকে কতটুকু পর্যন্ত আপনি দিবেন, কতটুকু পানি তাকে তার জন্য অ্যালাউ করবেন, সেটি কিন্তু আমরা বলে থাকি। তাহলে স্যার, পানির ব্যাপারটা জানলাম। আর আমাদের খাদ্যাভ্যাস বা আমাদের অন্যান্য আর কি কি পদ্ধতি অবলম্বন আমরা করতে পারি? সাধারণত আমরা যেটি আরও বলে থাকি যে তাকে যে মানে যে এই ইনফেকশনের, যেটা আমি প্রথমে আপনাকে বলেছিলাম যে ইনফেকশনটা যদি আমরা রেটটা কমিয়ে নিয়ে আসতে পারি, ইউরিন ট্র্যাক্ট ইনফেকশনের, যেমন প্রস্রাবকে ধরে না রাখা, তাকে যেন প্রস্রাব, অনেকে আছেন যে আমাদের বিশেষ করে ফিমেলদের একটা টেন্ডেন্সি থাকে যে তারা প্রস্রাব আটকে রাখে এবং অন্যদের ওয়াশরুম না ব্যবহার করা। তো তারা যদি প্রস্রাবটাকে একটা নির্দিষ্ট টাইম পর পর যদি তারা ভয়েড করে থাকেন তাহলে কিন্তু এই সমস্যাগুলো থেকে কিন্তু আপনি অনেকাংশেই অ্যাভয়েড করা সম্ভব। এবং আমরাকে বলে থাকি যে ইউরিনটাকে যাদের অ্যাসিডিফিকেশন হয় তাকে অ্যালকালাইজেশন করা, কিছু মেডিসিন আমরা প্রয়োগ করি। সেই ধরনের পদ্ধতিগুলো ফলো করলে সাধারণত দেখা যায় যে এই স্টোনের হওয়ার চান্সটা বা স্টোন রিকারেন্স রেটটা কিন্তু, যে যার একবার পাথর হয়েছে তার আবার পুনরায় পাথর হওয়ার সম্ভাবনাটা কিন্তু অনেকাংশে আবার কমে আসার সম্ভাবনা থাকে। কোনো স্পেসিফিক খাওয়া দাওয়া বা কোনো কিছু, আপনি কোন কোন খাবারে কিডনি স্টোন ফর্মেশন আপনি বলেছিলেন, মাটির নিচের খাবার, ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার, আর এটাকে প্রতিরোধ করার জন্য আপনি ভিটামিন সি এর কথা বলেছিলেন, তাহলে সেগুলো আমাদের দর্শকদের খাদ্য তালিকায় থাকতে পারে যাতে এই জিনিসগুলো প্রতিরোধ হয়। স্যার, আর কিছু বলবেন কিনা? আমাদের একদমই শেষ পর্যায়ে চলে এসেছি, যদি আপনি এক কথায় আমাদের দর্শকদের কিছু ধন্যবাদ বলতে চান। আপনাকে যে আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনি আলোচনা করেছেন। তবে আমি অনুরোধ করব, যে সকল রোগীর যদি এরকম যদি কেউ প্রাথমিক পর্যায়ে ধরা পড়ে যে তার পাথর হয়েছে, তাহলে তাকে মানে আপনি আপনার হাতে না রেখে, বিশেষ করে অন্যান্য ডিসিপ্লিনের যে সকল চিকিৎসক আছেন কিংবা গ্রামের যে সকল চিকিৎসক আছেন তারা দেখে, তবে পাথর হওয়ার সাথে সাথেই তাকে একজন ইউরোলজিস্টের পরামর্শের জন্য তাকে পাঠানো। এবং কারণ দেখা যাচ্ছে যে অনেক পাথর আছেন যারা কিডনিতে দীর্ঘদিন যেমন তারা কিডনির পাথরের চিকিৎসা, যে ইউরোলজিস্ট যে চিকিৎসাটি করবেন সেটি না করে দীর্ঘদিন ওই পাথরটা থেকে থাকে এবং দেখা যাচ্ছে যে পুরো কিডনিটা ফেল করে এবং তাকে নেফ্রেক্টমি পর্যন্ত, স্যাক্রিফাইস পর্যন্ত কিডনিটাকে করতে হয়। এবং এই ধরনের ক্ষেত্রে আমি সাধারণত বলবো যে যদি কারো এই ধরনের পাথর হয়ে থাকে অবশ্যই একজন ইউরোলজিস্টের পরামর্শ নেওয়া এবং তার যদি যে চিকিৎসাটা তার দরকার সেই চিকিৎসাটা সঠিক সময়ে সঠিক চিকিৎসাটা করা তার খুবই জরুরি। এবং আর যাদের এরকম ঘন ঘন পাথর হচ্ছে তাদের পানির পরিমাণ খাওয়া এবং আমি যে খাবারের কথাগুলো বললাম সেগুলোকে ঠিকমতো ফলো করা এবং কিছু এক্সারসাইজ আমরা বলে থাকি, সেই এক্সারসাইজগুলোকে যদি তারা অনুশীলন করে থাকে তাহলে কিন্তু অনেকাংশে সেটি কিন্তু পাথর বের হয়ে যাওয়ার একটি সম্ভাবনা থাকে, সেগুলোকে ফলো করা। স্যার, অসংখ্য ধন্যবাদ আপনার অত্যন্ত ব্যস্ততম সময় থেকে আমাদের সময় দিয়ে আমাদের দর্শকদেরকে এই অতি গুরুত্বপূর্ণ বিষয়টি অনেক খোলামেলাভাবে আলোচনা করার জন্য। আপনাকে ধন্যবাদ। দর্শক মণ্ডলী, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ধৈর্য ধরে আমাদের কথাগুলো শোনার জন্য। কারণ এই কিডনি, মূত্রনালী বা মূত্রথলির পাথর কিন্তু আমাদের সমাজে কমন একটা রোগ। তবে এ নিয়ে অনেক রকমের বিভ্রান্তি থাকে, অনেকের ভয় থাকে, অপারেশন নিয়ে অনেক ধরনের দুশ্চিন্তা থাকে। কিন্তু আপনারা নিশ্চয়ই এই আলোচনার মাধ্যমে জানতে পেরেছেন যে এখন বাংলাদেশ কিন্তু অনেক এগিয়ে গেছে। অত্যাধুনিক পদ্ধতির অপারেশনস কিন্তু এখন আপনার আশপাশেই হচ্ছে। তবে এই ব্যাপারে বিভ্রান্তিতে ভোগার কোনো সুযোগ নেই, অবহেলা করার কোনো সুযোগ নেই।
যদি এই ধরনের সমস্যা হয় আপনারা একজন ইউরোলজিস্টের শরণাপন্ন হবেন এবং সেই চিকিৎসকের যে পরামর্শ সেটি মেনে চললে আশা করি এই সমস্যা থেকে আমরা বের হতে পারবো। আমাদের সঙ্গেই থাকবেন। পরবর্তী কোনো পর্বে অন্যান্য গুরুত্বপূর্ণ সমস্যা নিয়ে আমরা আলোচনা করব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকেন, দেখা হবে নিশ্চয়ই। আসসালামু আলাইকুম।